আচ্ছা, চিত্রণের ফার্স্ট পার্টটা আমরা আগের দিন কমপ্লিট করেছিলাম, সেকেন্ড পার্টটা থেকে আজকে কিন্তু শুরু করব। ঠিক আছে, সেকেন্ড পার্টটা তোদের মনে আছে কিনা জানি না, আমি প্রথম থেকে আবার একটু করে বলছি। কী ছিল একটু লক্ষ্য কর। তিনটে সেট ছিল, একটা এখানে, একটা এখানে, আর একটা এখানে। ঠিক আছে, এবার এবার কি হয়েছে, এখানে আমরা দুটো অপেক্ষক দেওয়া থাকবে আমাকে। ঠিক আছে, ওই দুটো অপেক্ষককে আমরা কি করছি, সংযোজন করছি, বা ইংরেজিতে বলা হয় কম্পোজিশন অফ টু ফাংশন। তো কি বলা হচ্ছে দেখ, এটা মনে করে একটা সেট এ, এটা বি সেট, এটা সি সেট, ভালো করে বুঝবি। ঠিক আছে, তো প্রথম যে অপেক্ষকটা সেটা যাচ্ছে এ থেকে বিতে, মানে এফ। ঠিক আছে, এফ হচ্ছে এ টু বি একটা অপেক্ষক। ঠিক আছে, আর জি একটা অপেক্ষক, যে কিনা বি মানে এফ এর যেটা আমার উপক্ষেত্র ছিল সেটা থেকে এবার সেটা হয়ে গেল ক্ষেত্রকার জি এর, মানে জি একটা নতুন অপেক্ষক আমার কাছে, সেটা হচ্ছে বি থেকে সি। এ থেকে বি হলে জিটাকে অবশ্যই বি থেকে সি হতে হবে। ঠিক আছে, বি ছাড়া অন্য কিছু থাকলে কিন্তু এখানে হবে না। তাহলে বলছে আমি একটা নতুন অপেক্ষক, সেটাকে আমরা ডিফাইন করতে পারবো, সেটা হচ্ছে জি নট এফ। ঠিক আছে, জি নট এফ। দেখ তো অ্যারো কোন দিকে দিয়েছি, আমি অ্যারো দিয়েছি সি, এ থেকে সি এর দিকে, তাই না? তাহলে জি নট এফটা শুরু হবে কোথায়, এতে, আর শেষ হবে কোথায়, সেতে। মানে এ হচ্ছে গিয়ে আমার এফ এর যেটা আমার ক্ষেত্র, সেটা হচ্ছে জি নট এফ এর ক্ষেত্র। ভালো করে বুঝবি, এফ এর ক্ষেত্র হচ্ছে জি নট এফ এর ক্ষেত্র, আর জি এর পারলা না উপক্ষেত্র, হ্যাঁ উপক্ষেত্রটা হচ্ছে আমার জি নট এফ এর উপক্ষেত্র। বুঝতে পেরেছিস? আচ্ছা, তো এখানে ভালো কথা বুঝতে পারলাম, কিন্তু এফ এর যদি কোনো মানে এক্স, এফ এক্সটা যদি ধরলাম অন্য কিছু হয়, তাহলে জি নট এফ এ এক্স এর মানটা কী হবে, তাই না? সাপোজ এফ এক্স আছে বুঝলাম, জি এক্স আছে বুঝলাম, তো জি নট এফ এক্সটা দেখতে কীরকম হবে, মানে জি নট এফ ফাংশন, তো এটা দেখতে কীরকম হবে, তো বলছে এটা দেখতে এরকম হবে যে জি অফ এফ এক্স। ঠিক আছে, এবার খুবই স্বাভাবিক, এটা বুঝতে একটু অসুবিধা হলো, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। বলছে সাপোজ এফ ফ্রম মনে কর দিল তোকে ন্যাচারাল নাম্বার থেকে, ন্যাচারাল মানে স্বাভাবিক সংখ্যা থেকে স্বাভাবিক সংখ্যা, আর এফ এক্সের মানটা বলে দিল মনে কর এক্স স্কোয়ার, আর জি ফ্রম আবার ওটা ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার নিচ্ছি মনে কর আমি, তাহলে আর কোনো অসুবিধা হবে না বলতে। আর তখন আমি জি এক্সটাকে নিলাম মনে কর 2x। তাহলে এবার আমাকে বের করতে বলেছে জি নট এফ এক্স। প্রথমে ভাবতে হবে যে কি জি নট এফটা কি আদৌ ডিফাইন হবে, সংজ্ঞাত হবে? আমি বলছি হবে। কেন হবে? সংজ্ঞাটা কী ছিল, যদি এফ এ থেকে বি হয়, জি বি থেকে সি হয়, তো এখানে সবই তো সেম, তাহলে না হওয়ার, সংজ্ঞাত না হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আগে এখান থেকে দেখে বুঝতে হবে জি নট এফটা এ থেকে সি হচ্ছে কি হচ্ছে না, যদি হয় তাহলে হবে। আচ্ছা, এখানে তো হবেই, নো ডাউট। তাহলে কি বলেছিল, কি করে বের করবো জি নট এফটা? বলেছিল তুমি জি নট এফ এক্স এটা বের করার জন্য কি করবে, জি অফ এফ এক্স লিখবে। ভালো কথা, তাহলে জি অফ এফ এক্স এর মানটা কত পেরেছি আমরা, এক্স স্কোয়ার। তাহলে জি অফ এক্স স্কোয়ার হয়ে গেল এখানে। আচ্ছা, জি এক্সটা বলছে 2x, তাহলে জি ওয়ানটা কত, 2 × 1, জি টুটা কিন্তু কত হবে 2 × 2, তাহলে জি অফ এক্স স্কোয়ারটা কত হবে 2 × x²। এই হচ্ছে গিয়ে আমার কাছে জি নট এফ এক্স এর মানটা। আশা করছি বুঝতে পেরেছি সবাই। ঠিক আছে, তাহলে এই হলো জি নট এফ এক্স। এবার যদি আমি কাউকে বলতাম, আচ্ছা তাহলে এটা তো বুঝলাম জি নট এফ, এফ নট জিটা কীরকম হবে? তো এফ নট জিটার ক্ষেত্রে একটু বুঝতে হবে, এফ নট জির ক্ষেত্রে আমাকে জিটাকে যেতে হবে এ থেকে বিতে, জি যাবে এ থেকে বিতে, এফ যাবে বি থেকে সিতে, তখন আমি ডিফাইন করতে পারবো এফ নট জি, আর সেটা যাবে এ থেকে সিতে। ঠিক আছে, আর এফ নট জি এক্সটা দেখতে কীরকম হবে, এফ নট জি এক্সটা আবার দেখতে হবে এফ অফ জি এক্স। মানে এখানে যদি বের করতাম এফ নট জিটা এই উদাহরণটার জন্য, তাহলে কত হয়ে যাবে সেটা তাহলে আমার কাছে এফ অফ জি এক্স এর মানটা কত আছে 2x, তাহলে এফ অফ 2x, তাহলে এফ অফ 2xটা মানে হয়ে যাচ্ছে আমার এখান থেকে এফ অফ এক্স ছিল এক্স স্কোয়ার, তাহলে এফ অফ 2x হলো 2x এর হোল স্কোয়ার, তার মানে আলটিমেটলি 4x²। এই হচ্ছে কি কনসেপ্টটা। তো এখানে খুব গুরুত্বপূর্ণ যে এফ নট জিটার ক্ষেত্রটা কোনটা হবে, এফ নট জি এর ক্ষেত্র হবে জি এর যেটা ক্ষেত্র, সবসময় দ্বিতীয়টা যেটা ক্ষেত্র সেটাই হবে এই পুরোটার ক্ষেত্র, মনে রাখতে হবে। জি নট এফ এর ক্ষেত্রে এফ এর ক্ষেত্রটাই হয়ে যাচ্ছে ক্ষেত্র, আর এফ নট জির ক্ষেত্রে জি এর ক্ষেত্রটা হচ্ছে ওর ক্ষেত্র। ঠিক আছে, আর উপক্ষেত্রটা তো বুঝতেই পারছি। ঠিক আছে, এর উপক্ষেত্রটা আর উপক্ষেত্র হয়ে যাবে। এই হচ্ছে কি আমার কাছে একটা মোটামুটি কনসেপ্ট। তো এইবার প্রথম অঙ্কটা দিয়ে একটা অঙ্ক শুরু করছি, কারণ ওটা করলে আমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার। উদাহরণ 1 দিয়েছে না, দেখ সবাই থাকা, বইয়ের দিকে থাকা। আচ্ছা, উদাহরণ 1 নম্বরটা,
পেয়েছিস দেখতে কোশ্চেনটাতে? দেখ ভালো করে বুঝবি, অঙ্কটা এভাবে দিয়েছে, অনেকে কিন্তু এভাবেও দিতে পারে, আমি বলে দিচ্ছি। ধুর। আচ্ছা, অঙ্কটা আমাকে এখানে কিন্তু একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে এফ ফাংশনটা কিন্তু এ থেকে বি বলেছে আর জিটা বলেছে বি থেকে সি, তাই তো? আচ্ছা, আমাকে যদি ছবিটা এঁকে দিয়েছে, তো ছবিটা এঁকে না দিয়ে কিন্তু এরকমও বলতে পারতো, এফ 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 সমান সমান হচ্ছে এরকম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিত যে এফ ফ্রম এ টু বি, ঠিকই আছে, ঠিক আছে? তো মানে সাপোজ এরকম বলতে পারতো, এফ ফ্রম এটা কত আছে বলতো একটু, এটা আছে 1 2 3, 1 2 3 থেকে বলতো বিটা কত আছে 4 5 6, ভালো কথা। আচ্ছা, আর জিটা ফর্ম বলতো, আচ্ছা তার আগে বলে দিত এবং অ্যান্ড এফ সমান সমান এরকম লিখে দিত। এক তো একটা কোথায় দেখতো, 1 কোথায় গেছে 6 গেছে না, এরকম 1,6 লিখে দিত, কমা 2 কোথায় গেছে 4 গেছে 4 লিখে দিত, আর 3টাও মনে হয় 4, তাই না? এভাবে করে লিখে দেবে। কিন্তু এটা লেখাটাও যা, আর যে ছবি যে এঁকে দিয়েছে ওটাও কিন্তু একই জিনিস, ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আর জিটা কোথা থেকে কোথায় গেছে আবার, জি আবার 4 5 6 থেকেই কোথায় চলে গেছে 7 8 9, তাই না? আচ্ছা 7 8 9। আচ্ছা, আর জি কথাটা কত বলেছে, 4 কোথায় গেছে 8 গেছে, ভালো কথা। 5 কোথায় গেছে 7, তাহলে 6 9 যাবে নাকি? আচ্ছা, না নাও যেতে পারতো, একই জায়গায় যেতেই পারতো, অসুবিধা কিছু ছিল না। আচ্ছা, তো এইভাবেও কিন্তু যদি আমাকে অঙ্কটা দিত, আমাকে ঘাবড়ানো হতো না, ঘাবড়াতাম না কিন্তু, ঠিক আছে? কি বলেছে কোশ্চেনটাই, জি নট এফ বের করতে বলেছে, ঠিক আছে? আর বলেছে এফ জি আর জি নট এফ এর চিত্রগুলির পাল্লা নির্ণয় করে, অর্থাৎ এফ এর পাল্লা তো কত হবে বলতো, এফ এর পাল্লা কি হবে বল, তুই বল আগে, এফ এর পাল্লা বল কি হবে। এই যে এফ এফ এখান থেকে এখানে গেছে, এটা হলো ক্ষেত্র, এটা উপক্ষেত্র, পাল্লা কত কোনটা হবে এফ এর, তুই দেখ না, খুবই স্বাভাবিক। এফ এই যে পাল্লা কোনগুলোকে নিতে হয়, এইটা এইটা এইটা, তাহলে 6 আর 4 বা 4 আর 6, এটা হয়ে গেল এফ এর পাল্লা। জি এর পাল্লা কি কি হবে, 3টেই, 7 8 9, ঠিক আছে? মানে এখানে ক্ষেত্র উপক্ষেত্রের পাল্লাটা সমান হচ্ছে। এবার আমাকে জিনো ডেপ্টার বের করতে পরে আসছি, তো প্রথমে জিনো ডেপ্টার আমাকে বের করতে বলেছে কি করে হবে না হবে। তো আমরা তোদেরকে কিন্তু মানে তোকে পাতি কথা আমাকে বল যে জি নট এফ এর ক্ষেত্র কত হবে, জি নট এফ এর ক্ষেত্র কি বলেছিলাম, এফ এর যেটা ক্ষেত্র হয় সেটাই জি নট এফ এর ক্ষেত্র হয়, তো সমান সমান আমরা লিখে দিলাম এফ এর ক্ষেত্র। আচ্ছা, লেখার পর এইবার আমাকে তাহলে এফ এর ক্ষেত্রটা কত আছে আবার, 1 2 3। আচ্ছা, ভালো করে বুঝতে পারছিস তো? আচ্ছা, এবার দেখ এখানে যে একটা যে 6 গেছে, তাহলে আমি বলতে কোন কোন ফাংশনে গেছে, এফ ফাংশনে। তাহলে তার মানে কেউ যদি আমাকে এভাবেও বলে দিত এফ ওয়ানটা 6, তাহলে বুঝে নিতে হতো 1,6 1 6 গেছে, ঠিক আছে? তাহলে এখানে লক্ষ্য কর, জি নট এফ এর ক্ষেত্র পেয়ে গেছিস, ভালো কথা। 1 2 3, ওর উপক্ষেত্রটা হবে ওই যে জি এরটার, মানে 7 8 9। কিন্তু কে কোথায় যাবে কি করে বলবি তুই এখন, বুঝতে পারছিস? কে কোথায় যাবে এটা আমাকে বের করতে হবে, এটা বের করতে হলে অঙ্কটা হয়ে যাবে। তো এটা বের করার জন্য কেন, আমি তো একটু আগে সূত্র বলে দিলাম, কি বলেছিলাম আমি, বলেছিলাম জি নট এফ এক্সটা কি বলেছিলাম, জি অফ এফ এক্স। তো এরকম এরকম কতজনের জন্য বের করতে হবে, মাত্র 3 জনের জন্য বের করলেই তো হয়ে যাবে, একের জন্য। মানে জি নট এফ ফাংশনে একের 1 কোথায় যাচ্ছে ওটা বের করবো, জি নট এফ ফাংশনে 2 কোথায় যাচ্ছে, জি নট 3 কোথায় যাচ্ছে, যেমন দেখ এফ এর জন্য 1 6 গেছিলো, বুঝালাম, এভাবে করে বের করতে হবে। তাহলে এখন আমরা শুরু করলাম জি নট এফ ব্র্যাকেটে 1 লিখে, ক্লিয়ার? তো জি নট এফ 1 মানে হচ্ছে কি জি অফ এফ 1, কেন এগুলো বের করতে, বুঝতে পারছিস তো? আমি এই দিকেরটা পেয়ে গেছি, এবার এই দিকেরটাও পেয়ে গেছি, কিন্তু কে কোথায় যাচ্ছে বের করতে চাইছি, ওটা মানেই হচ্ছে জি নট এফ ফাংশনে 1 এর প্রতিবিম্ব বের করতে চাইছি। আচ্ছা, আর এটার সংজ্ঞাটা আমাকে বলে দিয়েছিল বই, আর এফ অফ 1 এর মানটা কত আছে দেখ 6, তাহলে কত লিখবো এখানে, জি অফ 6। আর জি জি আবার 6 কোথায় গেছে দেখ তো, 9 গেছে, তার মানে এটা হয়ে গেল 9। তাহলে জি নট এফ ফাংশনে 1 কোথায় গেল, 9 গেল, এই যে, ঠিক আছে? বুঝতে পারছি। তারপরে এবার আমরা জি নট এফ ফাংশনে 2টার জন্য বের করছি, জি নট এফ ফাংশনে 2, সেটা কত হয়ে যাবে, জি অফ এফ অফ 2, এফ 2 কোথায় গেছে 4 গেছে, তাহলে জি অফ 4। আর জি এ 4 কোথায় গেছে 8 গেছে, তাহলে 2 এর প্রতিবিম্ব হচ্ছে 8, মানে 2 গেল এই যে 8, ঠিক আছে? আচ্ছা, আরেকটা পড়ে থাকলো এবার 3, জি নট এফ ব্র্যাকেটে 3, জি অফ এফ 3। আচ্ছা, তাহলে জি অফ এফ 3 এর মান হচ্ছে গিয়ে 4, আর জি অফ 4 হচ্ছে গিয়ে 8, তাহলে 3টাও গেল।
8 ঠিক আছে। তাহলে যদি আমাকে লিখতেই হয় তাহলে এরকম লিখতে পারবো আমি জি নট এফ ফ্রম কোথা থেকে কোথায় 1 2 3 থেকে 1 2 3 থেকে কোথায় গেল 7 8 9 এবং জি নট এফ সমান সমান বলে আমি লিখে দিচ্ছি এরকম 1 গেছে 9 কমা 2 গেছে 8 কমা 3 গেছে 8। ব্যাস এই হলো গিয়ে আমাকে জি নট এফের পুরো এটা। এবার তুই বলে দে তাহলে কত পাল্লাটা কত হবে জি নট এফের। খুবই স্বাভাবিক 8 আর 9 ঠিক আছে, বুঝতে পেরেছি? ঠিক আছে, করে ফেল, তাড়াতাড়ি করে ফেল। আমাকে শুধু একটা কথা বল, এখানে কি এফ নট জিটা বের করতে পারতাম? হ্যাঁ কি না? এফ নট জি চাইতে গেলে জি কে যেতে হতো এ থেকে বি আর এফ কে যেতে হতো বি থেকে। সেটা কি হচ্ছে এখানে? হচ্ছে না। কি ক্ষেত্রে সম্ভব ছিল? যদি সবগুলো একই হতো, মানে ধর এ এফ মানে এ এ এ তিনটায় যদি এ থাকতো বা তিনটায় যদি বি থাকতো তিনটায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো পারতাম। কিন্তু এই ক্ষেত্রে কোনোভাবে কি সম্ভব হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে চাইলেও আমি এফ নট জি তৈরি করতে পারছি না। বুঝতে পেরে গেছি? আচ্ছা, এবার দেখা যাক অন্য অঙ্ক করছি একটা। সাপোজ এই উদাহরণ 4 আছে না, 4 অনেকগুলো অঙ্ক দিয়েছে দেখ। 4 এফ আর জি দিয়ে দিয়েছে, আর যেহেতু দেখ এফটাও গেছে আর থেকে আর জিটাও গেছে আর থেকে আর, মানে এখানে যা খুশি তাই বের করতে পারবি। এফ নট জি বের করতে পারবি, জি নট জি, এফ নট এফ, সব কিছু বের করা যাবে। ঠিক আছে, তো একটা দেখাচ্ছি, যেমন মনে কর জি নট জিটাই দেখাচ্ছি আমি, 2 নম্বরটা, উদাহরণ 4 2 নম্বরটা। কি বলেছে দেখ, 2-এরটা করবো, বাকিগুলো পরে তোরা করবি। এখানে এফ ফ্রম আর টু আর এফ এক্সটাকে বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এফ এক্সটাকে বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। জি এক্সটাকে কত বলে দিয়েছে দেখ তো, জি এক্সটা বলেছে 3x মাইনাস 2। আচ্ছা, জি নট জি বের করতে বলেছে, তো জি নট জি এক্সের মানটা কত হবে? জি অফ জি এক্স। আচ্ছা, তার মানে জি অফ জি এক্স মানটা কত পেয়েছি? 3x মাইনাস 2। এবার এইবারই সবাই ভুল করে টাকা। এবার তোকে ভাবতে হবে জি অফ 3x মাইনাস 2, তো এই পুরোটাকে মনে মনে এক্স ভাব। তো জি এক্সের মানটা কত আছে? 3x মাইনাস 2। তাহলে এইটা যদি এখন এক্স হয় তাহলে এক্সের জায়গাতে এটা গিয়ে বসবে। তার মানে 9x মাইনাস 6 মাইনাস 2 করলে 8। এই জি নট জি এক্সের মানটা বুঝতে পারলাম, এভাবে করে বের করতে হবে। থাক এখান থেকে, এইগুলো আর 4-এরগুলো একটাও করাচ্ছি না। তোরা ওই অঙ্কটা করতে পেরেছিলি ফাংশনের ওই প্রথম পার্টটার? উদাহরণ 9 মনে হয়, হ্যাঁ 9টা যে আমি করতে বলেছিলাম আমার মতো করে। উদাহরণ 9 যে বলেছিলাম যুগ্ম নিতে গেলে অযুগ্ম নিতে হবে, ওইটা করেছিলি? অঙ্ক কমপ্লিট করেছিলি? পেজ নাম্বার 27 পেজ, উদাহরণ 9 করেছিলি? অঙ্কটা কমপ্লিট করেছিলি? মনে হয় না। বহু একটা বলে দিয়েছিলাম আর অপরিচেতনটা দেখানোর জন্য প্রমাণ করতে বলেছিলাম, করিসনি। চল, ওটাই সব থেকে ইম্পর্টেন্ট ছিল, ওটাই করলি না। চল এদিকে চলে। আমি করতে বলেছিলাম যে একটা যদি যুগ্ম হয় অযুগ্ম হয়, যুগ্ম হলে এটা অযুগ্ম হবে করে বের করতে বলেছিলাম আমার মতো করে। ওই অঙ্কটা বুঝিয়েছিলাম, ওই যে 10 নম্বরটা বুঝিয়েছিলাম না, ওই মতো করে করতে বলেছিলাম। জানি না করেছিস কি করিসনি, তবে ওটা ইম্পর্টেন্ট অঙ্ক। না হলে পরে রিভিশনের সময় কোনোদিন আসলে করিয়ে দেবো। চল এখন ছেড়ে দে, বইয়ে দেখতে পেলে টেস্টে পেলে কোনোদিন করিয়ে দেবো। দেখ পিছনে যেতে এই মুহূর্তে আর পারছি না। 4-এগুলো হলো, ঠিক আছে। আচ্ছা, আইডেন্টিটি মানে আই যদি থাকে না, আইডেন্টিটি ফাংশন বলা হয়, মানে উপাদান স্থিরাপেক্ষ বলেছিলাম। মানে কাজ কি হয় এর, মানে আই এক্সটাকে এক্স দিবে, ঠিক আছে? বুঝতে পারছি আইডেন্টি ফাংশনের কাজ কি? আইডেন্টি ফাংশন হলো উপাদান স্থিরাপেক্ষ, মানে এক্স, মানে এর এই ফাংশনে 1-এর
প্রতিবিম্বটা 1, 2-এর প্রতিবিম্ব 2, 3-এর প্রতিবিম্ব 3, এটাকে বলা হয়। ঠিক আছে, মানে কোনো যদি ফাংশন আমাকে দেখাতে বলে, মনে করো সাপোজ আমাকে কেউ দেখাতে বললো যে এফএক্স একটা ফাংশনকে দেখা যে এই ফাংশনটা হয়ে যাচ্ছে, তাহলে তোর কাজ হবে দেখানো যে এফএক্সটা এক্স আসছে কিনা। বুঝতে পেরেছি? তাহলেই প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এইখানে আবার কয়েকটা কোশ্চেন একটু উল্টোপাল্টা আছে, দাঁড়া বলতে হবে। উদাহরণ 13 নম্বরটা দেখ পর। কোশ্চেনটা বুঝতে পেরেছিস কি কি দেওয়া আছে, কি করতে বলেছে? আমাকে এফ দিয়ে দিয়েছে, জি নট এফটা দিয়েছে, আর বের করতে বলেছে জি। ঠিক আছে, এখানে কিন্তু কোশ্চেনটা উল্টো পাল্টা, এফ আর জি দেওয়া থাকলে তো বের করতে শিখে গেলাম, কিন্তু এখানে অন্য দুটো দেওয়া আছে, জিটা বের করতে বলেছে। কি করে করবো ভালো করে লক্ষ্য করবি। উদাহরণ 13 কি আছে কোশ্চেনটাই? এফ এক্স এর মানটা বলেছে 2x + 1, জি এক্স এর মানটা কত বলেছে? 10x + 10। ওকে, ও না না সরি, এটা তো জি নট এফ এক্স বলে দিয়েছে। জি নট এফ এক্স সমান সমান 10x + 10 বের করতে বলেছে আমাকে এবার জি অফ এক্সটা, তাই তো? দেখ ভালো করে বুঝ, জি নট এফ এক্স তার মানটা আছে 10x + 10, কিন্তু জি নট এফ এক্সের আমরা আবার সংজ্ঞা জানি, সেটা হয়ে যায় জি অফ এফ এক্স, তার মানটা 10x + 10। জি এফ এক্সের মানটা কত আছে? 2x + 1, তার মানটা 10x + 10। এবার আমার কি দরকার? আমার এখানে জি অফ এক্স দরকার। ঠিক আছে, তো এক্সকে তো আর এক্স দিয়ে লেখা যায় না, আমি এক কাজ করছি, 2x + 1টাকে কোনো কিছু ধরে নিচ্ছি, 2x + 1টাকে ওয়াই ধরে নিলাম। তাহলে এখান থেকে এক্স এর মানটা কি আসছে, বা 10x এর মানটা কি আসছে বের করে রাখ। 2x এর মানটা আসছে y - 1, 10x এর মানটা আসবে 5y - 5। আশা করছি ক্লিয়ার। ঠিক আছে, তো বসা এখানে, এটা হয়ে গেল জি ব্র্যাকেটে y, তার মানটা এখানে 10x এর মানটা বের করে রেখেছি 5y - 5 + 10, তাহলে 5y + 5। তাই দেখ, জি ওয়াই এর মান যদি 5y + 5 হয়, তাহলে খুবই স্বাভাবিক যে জি এক্স এর মানটা হবে 5x + 5। মেথডটা বুঝতে পেরেছিস? এটা সহজ ছিল, কিন্তু জটিল আসবে এবার। এমসিকিউর 5 নাম্বারটা পর। পাঁচ নাম্বারটা আমি বলছি, কোথায় গেল? এখানে আবার জি এক্সটা দেওয়া আছে, জি এক্সটা কত বলা আছে? x² + x - 2। আচ্ছা, আর জি নট এফ এক্স এর মানটা কত বলা আছে বলতো? 2 × 2x² - 5x + 2। আচ্ছা, এইটা হচ্ছে কি জি নট এফ এক্স এর মান। ঠিক আছে, তো আমরা তো জানি জি নট এফ এক্স মানে হচ্ছে কি জি অফ এফ এক্স, তাই না? তো জি অফ এফ এক্স এর মানটা আমাকে দেওয়া আছে, এরকম করে লিখি 4x² - 10x + 4। একদম ঠিক আছে তো? আচ্ছা, আমরা মনে মনে না এফ এক্সটাকে ওয়াই ধরে নিচ্ছি, ধরি এফ এক্স এর মানটা ওয়াই, তাহলে এখানে কত হয়ে যাবে? জি অফ ওয়াই, তাই তো? আর জি অফ এক্স যদি এটা হয়, তাহলে জি অফ ওয়াইটা হয়ে যাবে y² + y - 2। ঠিক
ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা, এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে -4x² প্লাস 10x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে দেখ তো y² প্লাস ওয়াই, তারপরে প্লাস দিয়ে আমি লিখছি যেটা, সেটা হচ্ছে -4x² প্লাস 10x আর -4 -2 করলে -6 হয় মনে হয়, তাই না? ইকুয়ালস টু 0। এর দূর কি বুঝতে পেরেছিস? দেখ ভালো করে বুঝবি। এটা আমি যদি মনে মনে ধরি যে এটা হচ্ছে কি কিছু একটা ধ্রুবক, মনে মনে ধর যে এটা হচ্ছে ধ্রুবক, তাহলে দেখতো y² প্লাস সামথিং ইন্টু ওয়াই প্লাস সামথিং, এটাকে যদি আমি সমাধান করি কি সূত্র দিয়ে, শ্রীধর আচার্য দিয়ে, তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাবো না? আর ওয়াইয়ের মানটা পেলাম মানেই তো আমি এফএক্সের মানটা পেয়ে যাবো। বুঝতে পেরেছি? তাহলে এখন আমার কাজ হচ্ছে ওয়াইয়ের মানটার জন্য এটাকে পুরোটাকে সি ধরা, মানে এই এটাকে 1, বিটাকে 1 আর সি হচ্ছে কিটা পুরোটা ধরে নিয়ে অ্যাপ্লাই করা। কি অ্যাপ্লাই করা? শ্রীধর আচার্য সূত্র কি ছিল? -b, তাহলে -1 প্লাস মাইনাস √b², মানে আলটিমেটলি সেই 1 -4ac, তাহলে -4 ইন্টু এই যে এ তো 1 আর সি হচ্ছে কি এটা, ডিভাইডেড বাই 2a, ব্যাস। -1 প্লাস মাইনাস √, লক্ষ্য করে দেখ 1 আর এটা প্লাস হয়ে যাবে না 16x², তাহলে 16x²টাকে যাই প্রথমে লিখলাম, তারপরে কি আসবে 4 আর ওখানে 10 মানে -40x, ঠিক বলছি আমি? -40x আর প্লাস 24 প্লাস 1 মানে প্লাস 25 পড়ে থাকলো না, ডিভাইডেড বাই 2। তাহলে লক্ষ্য করে দেখ -1 প্লাস মাইনাস √, দেখ এটাকে আমি যতদূর মনে হচ্ছে 4x - 5 এর হোল স্কোয়ার লিখতে পারবো। বুঝতে পারছিস কি? লিখে যাবে? লিখে যাবে। আচ্ছা, তাহলে -1 প্লাস মাইনাস 4x - 5 ডিভাইডেড বাই 2, তাহলে এটাই হচ্ছে কি আমার কাছে এফএক্সের মান। এবার দেখ দুটো অ্যান্সার কিন্তু নেই মনে হয়, একটা অ্যান্সার আছে, তাই না? তো আমাকে একবার প্লাস নিয়ে আগে মাইনাসে দেখতে হবে কোনটার সাথে অ্যান্সার লিখছে ওরা। আমাকে প্লাস নিয়ে দেখছি কি মাইনাস নিয়ে দেখছি। তাহলে হয় এফএক্সের মানটা হবে -1 প্লাস 4x - 5 ডিভাইডেড বাই 2, তার মানে হয়ে যাচ্ছে 4x - 6, তাকে 2 দিয়ে ভাগ করলে 2x - 3। একটা এফএক্সের মান হয় এটা হবে, অথবা লিখে আমরা লিখছি এফএক্সের মানটা -1 - 4x প্লাস 5 ডিভাইডেড বাই 2। সো এটা দাঁড়াচ্ছে আমার কাছে 5 - 5x, না 5 কোথায়, 6, 5 থেকে 1 যায় 4, 4 - 4x মানে 2 - 2x। এটা আছে কি অ্যান্সার? দেখ তো দুটোর মধ্যে কোনো একটা। হ্যাঁ, এই তো 2x - 3 আছে তো, হ্যাঁ 2x - 3 আছে তো, ঠিক আছে, মিললো তো, একটা তো মিললো। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে কি আমাদের কাছে অ্যান্সার, প্লাসটা নিয়ে যেটা সেটাই অ্যান্সার আসলো। বুঝতে পারলি অঙ্কটা? এটা কি মোটেও এমসিকিউর কোয়েশ্চেন কি এটা? কোনো দিনই না, তবে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। মানে এই অ্যাপ্রোচটা ভালো করে মনে রাখবি যে এফএক্স আর জিনোর এফেক্টস দেওয়া থাকলে তো খুব ইজিলি বের করে নিতে পারলাম আগের অঙ্কটাতে, কিন্তু জিএক্স আর জিনোর এফেক্টস দেওয়া থাকলে তখন কিন্তু অ্যাপ্রোচটা একটু আলাদা। আর কী করে করলাম ভালো করে বুঝে রাখবি। অঙ্ক করাচ্ছি কয়েকটা, দেখ এখান থেকে অঙ্ক না করালেও হবে, আমি বরং না ডাইরেক্ট তোদেরকে এই বিপরীতটা বলে দিই ডাইরেক্ট, তাহলে খুব সুবিধা হবে, এই পার্টটা শেষ হয়ে যাবে। এই বিপরীত পার্টটা পড়তে পড়তে আগের বার সমস্যা হয়েছিল, তাই না? এই পার্টটা হয়েছিল আর বিপরীত পার্টটা পড়তে পড়তেই সমস্যা হয়েছিল, দিয়ে বন্ধ করেছিলাম চ্যাপ্টারটা। হ্যাঁ হ্যাঁ, কিসমতের ভালো লাগছিল না, দিয়ে আলটিমেটলি কী হয়েছিল না হয়েছিল চ্যাপ্টারটা বন্ধ করে দিয়েছিলাম। তো বিপরীতটা করাই। মোটামুটি থিওরি এটা বলে দিয়েছি, অঙ্কগুলো তোরা চেষ্টা করলেই পারবি, যেগুলো পারবি না পরের দিন বলে দেবো না। আমি এবার বিপরীতটা মানে লাস্ট পার্টটা যেটা তোরা থিওরিটা বলে দিই ভালো করে আগে। দেখ
বুঝ, ভালো করে বুঝবি, ঠিক আছে? এখানেও দুটো অপেক্ষক আছে, একটা আছে এফ ফ্রম এ টু বি একটা অপেক্ষক, আর একটা আছে জি, এটা কিন্তু বি থেকে সি না, আবার বি থেকে এ, দুটো অপেক্ষক। বলছে যে এফ নট জি করলাম, তো এফ নট জি বের করার পর দেখলাম এটা আমার আইএনডি ফাংশন হয়ে যাচ্ছে। আইএনডি মানে বুঝতে পারলি তো? আইএনডি ফাংশন মানে উপাদানের স্থির, তার মানে এখানে এফ নট জি এক্সটা আমার এক্স আসবে, খুবই স্বাভাবিক। শুধু এটা না, আবার আবার বলছে জি নট এফটা করলে সেটাও আই চলে আসছে, তার মানে জি নট এফ এর ক্ষেত্রেও এক্স বের করছি, সেটা আমাকে এক্সই দিচ্ছে। বুঝতে পারলাম? যদি এমনটা হয় যে এফ একটা এ থেকে বি ফাংশন থাকে আর জি বি থেকে এ, তাহলে এফ নট জি এক্সটাও যদি এক্স হয়ে যায় আর জি নট এফ এক্সটাও যদি এক্স হয়ে যায়, তখনই বলবো এই জিটাকে বলবো এফ এর ইনভার্স বা বিপরীত। ঠিক আছে? তাহলে তার মানে কি এফ ইনভার্স, তখনই আমরা বলবো যে এফ ইনভার্সের মানটা হচ্ছে জি। ঠিক আছে? আচ্ছা, এবার লক্ষ্য কর যে আমরা এফ নট জিটাকে আই বলেছি বা জি নট এফটাকে আই বলেছি, আর এফ ইনভার্সটাকে আবার জি বলছি না। তার মানে কি বলতে পারবো? এফ নট এফ ইনভার্স সমান সমান এফ ইনভার্স নট এফ সমান সমান আই আসবে। বুঝতে পারছি সবাই ব্যাপারটা? এই দেখ মানগুলো বসালাম, জি এর মানটা তো এফ ইনভার্স, এখানে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? বসিয়ে এটা পেলাম, তার মানে এফ নট এফ ইনভার্স এক্স বা এফ ইনভার্স নট এফ এক্স করলে কি পাবো? এক্স পাবো। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা আইডেন্টি ফাংশনের ক্ষেত্রে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে আমরা বের করবো কী করে? আমাকে এফ যদি একটা অপেক্ষক দিয়ে দেয় আর বলে যে ওর ওর তুমি ইনভার্সটা বের করো, তো সেই ক্ষেত্রে সমস্যায় পড়ে যাবো নাকি? তো ব্যাপারটা হচ্ছে যে ইনভার্স অস্তিত্ব থাকবে কি থাকবে না সেটা আগে আপনাকে চেক করতে হবে। ঠিক আছে? তো ওটার জন্য বলছে যে এফ একটা অপেক্ষক, তার ইনভার্স থাকবে না থাকবে না ডিপেন্ড করছে যদি এফ ফাংশনটা এক এক হয় এবং উপরিচিত্র হয়, মানে বাইজেকশন যেটাকে বলি আমরা, এক এক আর উপরিচিত্র যদি দুটোই হয়ে যায় তখনই সেটাকে বলবো যে হ্যাঁ এফ ফাংশনে তাহলে ইনভার্স বা বিপরীতের অস্তিত্ব আছে। বুঝতে পারলাম? কোনো অপেক্ষকের ইনভার্স বা বিপরীত থাকবে কি থাকবে না সেটা বোঝার জন্য আমরা কি করব, আগে চেক করব যে ওই অপেক্ষকটি ঠিক একক হচ্ছে, এক এক হওয়ার পর চেক করবো ওটা কি উপরিচিতন হচ্ছে। তার মানে কোন ছবিটা? ছবিটা হচ্ছে এরকম, এই যে এই এক 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 আর কেউ ফাঁকা নাই, ব্যাস এই ছবিটা যদি হয় তাহলে বলবো যে হ্যাঁ এটা এক এক উপরিচিত্র, তার মানে ওর ইনভার্সের অস্তিত্ব থাকবে। আর থাকবে তো কী করে সেটা প্রমাণ করব সেটা আমরা বলছি, মানে এটা আমি কি মন থেকে বলছি না, এটা কিন্তু একটা উপপাদ্য আছে যে কোনো অপেক্ষকে, দেখ বই পাবি এই যে 2 নম্বর 39 পেজে, না এখানে লিখেনি, দাঁড়া কোথায় লিখেছে এটা, এখানে লিখেনি, কোথায় লিখেছিল, কোথায়? একটি একক উপরিচিতনের বিপরীত একটি নির্দিষ্ট চিত্র, শুধু এটা লিখেছে, একটি এক এক উপরিচিতনের বিপরীত একটি এক এক উপরিচিতন হবে, অর্থাৎ একটি বাইজেক্টিভ চিত্রণের বিপরীত চিত্রণ বাইজেক্টিভ হবে, সেটা লিখেছে। না কেন এখানে দেখতে পাচ্ছি না কোথাও। পাতে কথা হচ্ছে যদি একটা অপেক্ষকের ইনভার্স বিপরীত অস্তিত্ব তখনই থাকবে যদি অপেক্ষকটা এক এক উপরিচিতন হয়, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। ঠিক আছে? ওটা উপপাদ্য, সিলেবাসে আমাদের প্রমাণটা নেই, তো আমরা অঙ্ক করি এক দুটো, তাহলেই বুঝতে পারবো। ঠিক আছে? দেখ একটা জটিল অঙ্ক দিয়ে শুরু করি, জটিল মানে একটু মোটামুটি মিডিয়াম অঙ্ক হোক, কোনটা দিয়ে শুরু করে চাই। আচ্ছা দেখ উদাহরণ 4 নম্বরটা। ঠিক আছে? উদাহরণ 4 নম্বরটা দেখ আগে কী বলেছে এখানে, যে এফ ফ্রম আর টু আর একটা চিত্রণ এফ এক্স যদি এটা হয় তাহলে এফ ইনভার্স 5 বের করো আর এফ ইনভার্স 2 বের করো। ঠিক আছে? আমি দুটো মেথডে দেখাচ্ছি, দেখ ভালো করে বুঝবি কিন্তু। ঠিক আছে? কী আছে বলতো এফ এক্সের মানটা? এইটা। আচ্ছা, কার কার বের করতে বলেছে? এফ ইনভার্স 5-এর আর এফ ইনভার্স 2-এর। ঠিক আছে, দেখ আমরা মনে মনে ধরে নিচ্ছি, ধরি প্রথমে অন্যভাবে দেখাচ্ছি পরে অন্যভাবে দেখাবো। ধরি এফ ইনভার্স 5-এর মানটা হবে ওয়াই।
ঠিক আছে, এবার আমরা দুই দিকে না এফ লাগিয়ে দিচ্ছি, এফ ইনভার্স 5 সমান সমান এফ ওয়াই। তাহলে এফ ইনভার্স 5টা তো 5 হয়ে যাবে, একটু আগেই পড়লাম, ঠিক আছে তাই না? এফ নট এফ ইনভার্স মানে এফ ইনভার্স, সেটা 5 হয়ে যাবে। আর এখানে এফ ওয়াই, তাহলে এফ ওয়াইয়ের মানটা 5, এফ ওয়াইটা কত হয়ে যাবে 2y স্কোয়ার মাইনাস 5y প্লাস 6, তার মানটা 5, তার মানে 2y স্কোয়ার মাইনাস 5y, 6 থেকে 5 যায় 1 সমান সমান 0। এখান থেকে y এর মানটা বের করে নিচ্ছি, কত আসবে সেটা মাইনাস বি মানে প্লাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 25 মাইনাস 4ac করলে 8 ডিভাইডেড বাই 2, তাহলে 5 প্লাস মাইনাস রুট 17/2। এইটা হচ্ছে কি আমার কাছে ওয়াই মানে হচ্ছে কি এফ ইনভার্স 5-এর মানটা পেয়ে গেলাম। অতএব এফ ইনভার্স 5 তার মানটা আসলো 5 প্লাস মাইনাস রুট 17/2। তোরা আমাকে একইভাবে এফ ইনভার্স 2টা বের করে দেখা, তারপর আরেকটা কী পদ্ধতি সেটা আমি বলছি, ভালো করে বুঝে করবি। আচ্ছা তাহলে এফ ইনভার্স এটা নিচেটা 4 হবে বলছিস, 4 তো লিখে দিলাম। এবার তোরা বলছিস যে এফ ইনভার্স 2টাও বেরিয়ে গেছে একই রকম পদ্ধতিতে। এবার আমি বলছি আমি তো চাইলে এখানে এটাও করতে পারতাম যে আমি যদি কেউ আমাকে এফ ইনভার্স এক্সটা বের করে দিত, এফ ইনভার্স এক্সটা কিছু মানে এক্স দিয়ে কিছু একটা হলো মনে কর, তাহলে সেখানে তো আমি চাইলেই এবার 5-এর এফ ইনভার্স 5 চাইছি, তাহলে এখানে 5 বসে যেতাম, পেয়ে যেতাম। এফ ইনভার্স 2 চাইছি তো 2 বসে যেতাম, পেয়ে যেতাম, তাই না? ওটা করলেও হতো, কিন্তু ওই মেথডটা কি, তো ওই মেথডটা বলার জন্য আমি এই অঙ্কটা দিয়ে আর বলছি না। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় চলে এসেছে, এমন একটা অঙ্ক আছে আমাদের দীর্ঘর 8 নম্বর অঙ্কটা, সংক্ষিপ্তর 8 নম্বর অঙ্কটা, ঠিক আছে? পরীক্ষায় চলে এসছে এমন অঙ্ক, মানে এত ইম্পর্টেন্ট অঙ্ক, যতটি পারে স্টার্ট দিয়ে রাখ অঙ্কটাতে, 8 নম্বরটা একদম সংক্ষিপ্তর 8 নম্বর, ঠিক আছে? তো ওই অঙ্কটা দিয়েই তাহলে আমি এই অঙ্কটার মানে কি করে এফ ইনভার্স এক্স বের করতে হয় সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখ ভালো করে পড় কোশ্চেনটা। প্রথমে বলেছে এফ, মনে করো এফ ফ্রম আর প্লাস থেকে, আর প্লাস মানে কি, মানে ধনাত্মক বাস্তব সংখ্যার কথা বলছে, ঠিক আছে? আচ্ছা ধনাত্মক বাস্তব সংখ্যা থেকে -5 থেকে ইনফিনিটি, মানে এটা হচ্ছে কি আমার উপক্ষেত্র সেটটা, ঠিক আছে? আর বলেছে এফ এক্স এর মানটা এটা, বলেছে যে দেখাও যে এফ এর বিপরীত অপেক্ষক আছে। কি করে দেখাবো, ওই যে আগে প্রমাণ করে দিব যে এক আছে উপযোজন আছে, তার মানে প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ বিপরীত অপেক্ষক আছে। তারপরে প্রমাণ করতে হবে এবং তারপরে দেখাও যে এফ ইনভার্স ওয়াই এর মানটা এটা, তার মানে আমাকে ইনভার্সটাও বের করতে হবে, তার আগে প্রমাণ করতে হবে যে না এফ ইনভার্সের অস্তিত্ব আছে। প্রমাণ করার জন্য আমি আগেই বললাম আমি প্রমাণ করবো যে এক একেও আছে এবং উপচিত্রণও আছে। তো প্রথমে এক একের জন্য কাজটা করি, তারপর উপচিত্রণে আসবো, ঠিক আছে? দেখ ভালো করে বুঝবি। এক এক কী করে প্রমাণ করতে হয় বল। দুটো পদ নিতে হয় কোত্থেকে, আমাদের ক্ষেত্র সেট থেকে, নাকি? ক্ষেত্র সেটটা এখানে কী আছে আর প্লাস, ঠিক আছে? দুটো পদ নেওয়ার পর আমরা ধরে নিলাম এবং লিখে এফ এক্স ওয়ান সমান সমান এফ এক্স টু, এটা ধরে নিতে হয়। আর তারপরে প্রমাণ করতে হয় যে এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু। তো চল মান বসাচ্ছি, এফ এক্স ওয়ান হয়ে গেল আমার কাছে 9 এক্স ওয়ান স্কোয়ার প্লাস 6 ইন্টু এক্স ওয়ান মাইনাস 5 ইকুয়ালস টু 9 এক্স টু স্কোয়ার 6 এক্স টু মাইনাস 5। একদিকে নিয়ে আসতে হচ্ছে 5 আর 5 তো কেটে গেল, একদিকে নিয়ে আসলে এক্স ওয়ান স্কোয়ার 9 এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার 6 এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু 0। আচ্ছা একটা 3 কমন নিয়ে কাটবে কিন্তু, ঠিক আছে? তাহলে 3 3 9, 3 ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস 2 ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু গোল্লা। পরের লাইনে আমরা এক্স ওয়ান মাইনাস এক্স টু কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী পড়ে থাকবে 3 ইন্টু দিস 3x1 প্লাস 3x2 প্লাস 2 ইকুয়ালস টু 0। এত দূর বুঝতে পেরেছিস কিনা দেখ, তারপর বলছি। এত নিশ্চয়ই বুঝতে পেরেছিস, এবারে ভালো করে বুঝবি। দেখ দুটো জিনিসের প্রোডাক্ট ইকুয়াল টু 0,
তাহলে হয় এটা জিরো হবে, না হয় এটা জিরো হবে, দুটোকেই জিরো বলতে পারি না আমরা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এইটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তখনই এটাকে জিরো বলতে পারবো। আমি বলছি এটা অবশ্যই নট ইকুয়াল টু জিরো। কেন একটু ভেবে দেখ, মানে এক্স আর এক্স ওয়ান কোত্থেকে নিয়েছি, ধনাত্মক সংখ্যা। তো দুটো ধনাত্মক সংখ্যাকে 3 দিয়ে গুণ করছি, তারপর তার সঙ্গে 2 যোগ করছি। জীবনে জিরো আসতে পারে? ঋণাত্মক হলে সম্ভব ছিল, কিন্তু দুটো ধনাত্মক সংখ্যাকে 3 দিয়ে গুণ করেছি, গুণ করে তার সঙ্গে 2 যোগ করেছি, যোগ করে বলছি ওটা জিরো। এটা কোন দিনই সম্ভব না। তাহলে খুবই স্বাভাবিক আমরা এখান থেকে বলতে পারবো যে x1 - x2 = 0। কারণটা লিখে দিতে হবে, যেহেতু 3x1 + 3x2 + 2 নট ইকুয়াল টু জিরো। এইটা নট ইকুয়াল টু জিরো বলে আমরা এটাকে জিরো বললাম। তার মানে এইখান থেকে আমাদের প্রমাণ হয়ে গেল যে x1 = x2। তাহলে দেখ, শুরু করেছিলাম কোত্থেকে, fx1 = fx2 থেকে, পেয়ে গেলাম কি x1 = x2। অতএব fx একটি একক অপেক্ষক। ডান। আশা করছি না অসুবিধা আছে কারো। এইবার চলে আসছি আমরা উপরিচিত্তন প্রমাণে। এইটা একটু জটিল আছে। আমরা কি করে প্রমাণ করতাম বলে মনে আছে? একটা পদ নিতাম, কোত্থেকে, উপক্ষেত্র সেট থেকে পদ নিতাম, আর তারপরে বলতাম যে নিশ্চয় কোনো একটা পদ আছে যার জন্য fx = y হয়ে যাবে। ঠিক আছে, ওইভাবে করার চেষ্টা করছি। প্রথমে মুছে দিচ্ছি, উপর থেকেই লাগবে সময়। ধরি y বিলংস টু উপক্ষেত্র। উপক্ষেত্রটা কত বলেছে আমাকে? -5 থেকে ইনফিনিটি, না? নিলাম। অতএব তাহলে একটা x পাবো, কোথায় পাবো? r প্লাস সেটে। ঠিক আছে, আর প্লাসটা উপরে আছে, নিচে আছে, নিচে। আর প্লাস সেটে পারবো, যার জন্য fx = y হবেই। আচ্ছা, fx = y হবে মানে fx এর মানটা কত বলা আছে দেখি। fx এর মানটা বলা আছে 9x² + 6x - 5 = y। এরপরে কি করতাম মনে আছে? আমরা x এর মান বের করতাম y দিয়ে। x এর মান বের করতাম y দিয়ে, আর বলতাম যে এমন কোনো y নেই যার জন্য x পাওয়া যাচ্ছে না, তার মানে এটা হবেই, সবার জন্য তার প্রাকবিম্ব আছে। ওরা ওভাবে করতাম। তাহলে এখানেও আমাকে কাজ করতে হবে কি, x এর মান বের করতে হবে y দিয়ে। তাহলে এক কাজ করছি, এইটাকে এদিকে নিয়ে চলে আসলাম, এইটা হয়ে গেল। এই দেখ, মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে এটা 5 + y হয়ে গেল। লক্ষ্য করতো, এখান থেকে যদি আমি এটাকে 9 ধরি, বিটাকে 6 ধরি, আর সিটাকে -5 + y ধরি, তাহলে এখান থেকেই তো আমি সিরিজ অ্যাপ্লাই করলে x এর মানটা y দিয়ে পেয়ে যাবো না? এমনি তো x মান y বের করার অন্য কোনো পদ্ধতি আছে কি? নাই। কিন্তু আমি যদি এটাকে 9, বিটাকে 6 আর এটাকে c ধরে নিই, তাহলে এখান থেকে আমি সি ধরে অ্যাপ্লাই করে পেয়ে যাচ্ছি। তাহলে অতএব x এর মানটা কি দাঁড়াবে? -b, তার মানে -6 ± √b² মানে 36 -4ac। -4ac করলে +36 × 5 + y হয়ে যাবে, ইকুয়ালস টু, আর ডিভাইডেড বাই 2 × 9 মানে 18 করে দিলাম। দূর, ঠিক আছে, কোনো অসুবিধা না। দেখ, 36 কিন্তু রুট থেকে বেরিয়ে এসে 6 হয়ে যাবে, তাই না? তাহলে -6 ± 6 √1 + 5 + 6, তার মানে 6 + y ডিভাইডেড বাই 18। তাহলে -1 ± √6 + y ডিভাইডেড বাই 18, মানে এটা 3। এত দূর ঠিক আছে কিনা বলবি আমাকে। এবার একটা কথা বললি, এই অঙ্কটা কেন এত ইম্পর্টেন্ট না, মানে এর ক্ষেত্র উপক্ষেত্রগুলো এত বাজে যে অঙ্কটা এই জন্য এত ইম্পর্টেন্ট। ভালো করে লক্ষ্য কর, তুই এক্সটা কোত্থেকে আছে বলেছিলি? আর প্লাস মানে ধনাত্মক। এক্স যদি ধনাত্মক হয়, তুই যদি এখানে বাই চান্স মাইনাসটা নিয়ে ফেলিস, তাহলে -1 -√6 + y। তো রুট তো কোনোদিন নেগেটিভ দেয় না, সবসময় ধনাত্মক দেবে। ঠিক আছে, রুট ধনাত্মক দিল, তাহলে মাইনাস আর মাইনাস করলে তো এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এই মাইনাসটা সম্ভবই না। বুঝতে পারলাম, শুধু প্লাস লিখব। কিন্তু কোন গ্যারেন্টি আছে যে আলটিমেটলি পুরো মানটা আমাকে ধনাত্মক মান দিবে?
মানে খুবই স্বাভাবিক, যদি আমাকে এখানে ধনাত্মক হতে হয় তাহলে 6+y মানটা √6+y মানটা আমার -1 থেকে যদি বড় না আসে বা -1 বড় বা সমান না আসে, তাহলে কোনোদিনই এটা আমাকে ধনাত্মক মান দিবে না। আর ধনাত্মক মান না দিলে তাহলে কোনোদিনই এটা আমার কি হবে না বল, তার মানে তার প্রাকবিম্ব পাবো না। আমার দরকারটা কি, এখান থেকে আমাকে কি বলতে হয় যে y এর যে কোনো মানের জন্য x এর মান বেরোচ্ছে। কিন্তু যদি y এর মানটা যদি এরকম হয়, মনে কর আমি বললাম যে এখান থেকে 6+y করে √6+y করে আমি মনে কর যে না, যদিও নেগেটিভ পাওয়া সম্ভবই না কোনো দিনও, √6+y তার মানটা মনে কর, এটা তো সবসময় ধনাত্মকই দিবে তাই না, √6+yটা সবসময় ধনাত্মক দিবে আমাকে। হ্যাঁ, ধনাত্মক দিল, মনে কর যে y এর মানটা 0, ঠিক আছে। তো √6 আর -1 ঠিক আছে হয়ে যাচ্ছে, কিন্তু y এর মানটা তো -6 হতে পারে, y এর মানটা তো -6 হতে পারে তাই না। তাহলে y এর মানটা যদি -6 বসাই আমি, তাহলে দেখতো -6 + 6 করলে 0 হয়ে গেল, 0 হয়ে গেল -1/3, -1/3 কি x সম্ভব, তাই না, সম্ভব না। না, তার মানে x তো ধনাত্মক বলছি আমি, তার মানে -6 এর জন্য ওর কিন্তু কোনো প্রাকবিম্ব নাই। ভালো করে বুঝি ব্যাপারটা। এখান থেকে আমাকে কি লিখতে হয়, এখান থেকে লিখতে হয় যে কোনো y এর জন্য তার প্রাকবিম্ব আছে। তো এখন আমি কি করে বুঝবো যে সবার জন্য আছে, কার কার জন্য দরকার আমার, এই যে এইদের জন্য দরকার, -5 থেকে শুরু করে যতগুলো আছে, তাই তো। দেখ একে বসিয়ে দেখ, -5 থেকে শুরু করে দেখ, -5 যদি -5 তো তার থেকে বড়, তাই তো, বসা দেখ কত আসছে, -5 বসাচ্ছে এখানে, তাহলে -5 হলে কত হবে, খুবই স্বাভাবিক যে -5 6 -5 করলে 1, -1 + 1 করলে 0, 0/3 তো একটা ধনাত্মক সংখ্যা হচ্ছে। যদি আমি এবার -5 পরে বড় সংখ্যা নিয়ে -4 নিলাম মনে করে এবার, তাহলে 6 -4 করলে 2, -1 আর √2 মধ্যে কে বড় হবে, √2 বড়, √2 তো 1.414, তাই না। তো 1.41 থেকে এটা বিয়োগ করলে 3 দিয়ে ভাগ করলে তো একটা ধনাত্মক সংখ্যা আসবে, অসুবিধা নেই। তাহলে -5 থেকে পরে আমি যাই বসাই না কেন এটা কিন্তু স্যাটিসফাই করছে, মানে আমাকে একটা ধনাত্মক এক্সই দিচ্ছে কিন্তু, ভালো করে বুঝতে পারছিস। তাহলে এই লাইনের পরে আমি যেহেতু এখান থেকে কি লিখবো, এটাকে সাপোজ কিছু একটা নাম দিয়ে দিচ্ছি 2 নম্বর, বা যদি 1 নম্বর, 1 নম্বর, যে 2 নং সমীকরণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, 2 নং সমীকরণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে y গ্রেটার দ্যান -5, y এর মানটা -5 বা তার থেকে বড় হলে ধনাত্মক x পাওয়া যাচ্ছে, x বিলংস টু r প্লাস পাওয়া যাচ্ছে, মানে কি ধনাত্মক x পাওয়া যাচ্ছে। অতএব উপক্ষেত্র সেটের প্রত্যেকটি পদের প্রাকবিম্ব আছে। অতএব f(x) একটি উপরিচিত। ল্যাঙ্গুয়েজটাতে কোনো অসুবিধা হলো বলবি, একদম যেটা বাংলা ভাষা একদম বুঝতে পেরেছি সেটাই লিখেছি, ঠিক আছে। আচ্ছা, এইবার আর কিছু বলার নেই আমার, এখান থেকে f(x) একটা অপরিচিতন হয়ে গেল। তার মানে যখন আমি এর আগে দেখিয়েছিলাম 1 এখন দেখিয়ে দিলাম অপরিচিতন। অতএব f ইনভার্স x এর অস্তিত্ব আছে। হয়ে গেল এতদূর। এবার কি করে বের করতে হয় দেখ, তুই এই যে এই কাজটা করে রেখেছিস না, তোর ইনভার্স বেরিয়ে গেছে। এই যে সবসময় যখনই এক্স এর মানটা ওয়াই দিয়ে বেরিয়ে যাবে, এইটাই হচ্ছে গিয়ে তোর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এইখানে সবসময় এটাকে নাম্বার দিয়ে রাখবি, ঠিক আছে। আর এটাকে একটা আরেকটা, এই যে f(x) = y কথা ধরেছিলাম, দেখতো f(x) = y কোথায় লিখেছিলাম, এই তো এইটাকে, এই দুটোকে নাম দিয়ে রাখবি সবসময়, ঠিক আছে। এবার দেখ ইনভার্স বের করার জন্য, এবার কিন্তু বের করছি ইনভার্স, ঠিক আছে। ইনভার্স কী করে বের করবো, তাকাই দিকে, f(x)টা কত বলেছিস তোরা, y, 1 থেকে পাই যে f(x) এর মানটা আছে y, তাহলে f ইনভার্স f(x)টা কত হবে, f ইনভার্স y। আর f ইনভার্স f(x)টা তো আমরা কি বলেছি, x হয়ে যাবে না, তাহলে এটা f ইনভার্স f(x)টা x হয়ে গেল, x = f ইনভার্স y। দেখ তো x এর মানটা কি বলেছি আমরা এখানে, এটা বলেছি না,
তাহলে এটা বসিয়ে দিই। অতএব এফ ইনভার্স ওয়াইয়ের মানটা হয়ে গেল √1 প্লাস 6 + y ডিভাইডেড বাই 3। এটাই প্রমাণ করতে বলেছিল, দেখ আছে বই, এটাই প্রমাণ করতে বলেছিল না? ওরা পরে লিখেছে y + 6 আর -1টাকে পরে লিখেছে ডিভাইডেড বাই 3। অঙ্কটা আবার বোঝাবো আমি, অসুবিধা নেই, করে না ভালো করে করে না। বুঝতে পেরেছিস কি এমনি? আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছে, কারণ অঙ্কটা মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, একদম পরীক্ষায় আসার মতো অঙ্ক একেবারে। এক নিয়ে সমস্যা হওয়ার কথা না, এক একটা বুঝতেই পেরেছিলি আশা করছি। এক একটা একদম খুব সহজ ছিল, ঠিক আছে? শুধু এদিক ওদিক নিয়ে এসে কেন ওটা 0 হলো না, ওটা 0 হলো, ব্যাস ওটা বুঝতে পেরে গেছি। এবার উপরচিত্রণ কী করে প্রমাণ করতে হয়? ওয়াই একটা পদ নিতে হয় উপক্ষেত্র সেট থেকে, আর বলতে হয় যে তাহলে একটা এক্স পাবো যার জন্য fx = y হবে। হলো fx = y মানে fx এর মানটা বসালাম। এবার আমাকে যেটা করতে হয় উপরচিত্রণ দেখানোর জন্য, এক্স এর মানটা ওয়াই দিয়ে বের করতে হয় ইন টার্মস অফ ওয়াই। তো ওইটার জন্য আমি দেখলাম যে আমি যদি এটাকে ধরি 9, বিটাকে এটা এ, এটাকে বি, এটাকে সি ধরে নিই, তাহলে এখান থেকে আমি সি ধরে অ্যাপ্লাই করলে তো ওয়াই দিয়ে পেয়ে যাচ্ছে এক্স এর মানটা, ব্যাস ওই জন্য অ্যাপ্লাই করে দিলাম। যেই অ্যাপ্লাই করে দিলাম, এবার আমি দেখছি যে ওয়াইটা আমি কোত্থেকে নিয়েছি, এখান থেকে নিয়েছি। এবার এখানকার ওয়াইয়ের সমস্ত ওয়াইয়ের জন্য কি এক্স এর মান পাওয়া যাচ্ছে? আমি একটু ভেরিফাই করে নিলাম, প্রথমে ভেরিফাই করে দেখলাম যে হ্যাঁ ঠিক তো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এত বড় অঙ্ক তো তোকে আর প্রমাণ করতে হবে না, অ্যাকচুয়ালি কিন্তু এটা প্রমাণ আছে, দেখানো যায় যে হ্যাঁ কেন হচ্ছে। তো না, তুই যদি এই কথা ডাইরেক্ট লিখে দিই, এত বড় অঙ্ক অত প্রমাণ করতে হবে না। তুই যদি ডাইরেক্ট লিখে দিস এই কথাটা যেটা আমি লিখেছি, একটা নম্বর কাটবে না, কারণ আমি এখান থেকে তো স্পষ্ট কনফার্ম করলাম যে হ্যাঁ ওয়াইয়ের মানটা যদি -5 বা তার থেকে বড় হয়, তাহলে আমি সবসময় একটা ধনাত্মক এক্স পাচ্ছি। ধনাত্মক এক্স পাচ্ছি মানে কি? তার মানে হচ্ছে ওয়াইয়ের মান এখানে ওয়াইয়ের মান যা খুশি হোক না কেন, সঙ্গে সঙ্গে তার একটা প্রাকবিম্ব আছে। এখানে ওয়াইয়ের মান যা খুশি হোক না কেন, সবার জন্য একটা প্রাকবিম্ব আছে। যখন প্রাকবিম্ব সবারই থাকে তখন সেটা কি বলা হয়? উপরিচিত্রণ বলা হয়। ওই জন্য লিখে দেবেন উপরিচিত্রণ। ঠিক আছে, হয়ে গেল। এবার ইনভার্সটা কী করে বের করতে হয়? ইনভার্সটা বের করা কিছুই না, এই যে আমরা এই কাজটা করলাম এটাই আমাকে সাহায্য করবে ইনভার্স বের করতে। ঠিক আছে, কী করে করেছিলাম? fx = y, ওখান থেকে এক্সের মানটা বের করলাম, আর এক্সের মানটা এটাও বলেছিলাম, তাহলে দুটোই সমান হয়ে গেল। ওখান থেকে সমান করে দিলাম, f ইনভার্সের মানটা বেরিয়ে গেল। হলো, ব্যাপারটা ক্লিয়ার হলো? পরীক্ষায় আসবে কিন্তু অঙ্কটা একদম ধরেই নেই, বলে দিলাম বারবার। ঠিক আছে, চল এবার এখানে অনেক কিছুই বলে দিয়েছি, অনেক বাজে অঙ্ক আছে এখানে। এই মুহূর্তে অত বাজে অঙ্ক করলে কোনো কাজে দিবে না। তোরা আমাকে সংক্ষিপ্ত 2 নম্বরটা করে দেখা তাড়াতাড়ি, একদম ভালো করে করবি। এফ ইনভার্সটা বের করতে বলেছে কিন্তু একদম, এটা আমি টুকেই রাখলাম। ঠিক আছে, এটা তো উপরিচিত্রণের পার্টটা আছে, ভালো করে করবি। চল, মেথডটা এটার মতো সেম হবে না, খুবই স্বাভাবিক। বলতো কী কী আছে? এফএক্সটা আছে 3x আর জিএক্সটা আছে x + 3, তাই তো? তাকা দিকে তাকা। আর জিএক্সটা আছে x + 3। তো এক দেখানো না খুবই সহজ। এ টাকা এদিকে তাকিয়ে না এক দেখানো খুবই সহজ। এটাও এক দেখিয়ে দিতে পারবো। কোয়েশ্চেনটা কি বলেছিল যে প্রথমে দেখাও যে এফ ও জি উভয়ের বিপরীত অপেক্ষক অস্তিত্ব আছে, তার মানে দেখাতে হবে এফটাও 1 এবং উপরিচিত্রণ জিটাও তাই। তো একগুলো দেখানো খুব সহজ। উপচিত্রণ দেখানোর জন্য কি করতে হয়? আচ্ছা কর, তোরা কর। fx = y নিতে হয়। এই কথা বলবি না হুমায়ুন, চুপচাপ থাক। x এর মানটা y দিয়ে বের করতে হয়, আর এটাই হয়ে যায় আমার কাছে f ইনভার্স। আগের অঙ্কটাতে বুঝালাম, তাই আর নতুন করে বোঝাচ্ছি না। এটার ক্ষেত্রে g অফ xটাকে y ধরে নিতে হবে বা z ধরে নিতে হবে, আর x + 3 = z, x এর মানটা z - 3, তাহলে f ইনভার্স z এর মানটা z - 3। হ্যাঁ, দুটো আমরা বের করে রেখেছি, একটা f ইনভার্স y, একটা f ইনভার্স z। এবার দেখ, আগে তো g নট f ইনভার্স বের করতে বলেছে না, তো g নট fটা তো আগে বের করতে হবে। বল g নট f xটা কত হবে? g অফ fx এর মানটা কত আছে? 3x, তাহলে 3x + 3। এবার এটার আমাকে ইনভার্স বের করতে হবে। তো এটার ইনভার্স বের করার জন্য কি করব? ধরে নেব, ধরি g নট f x = y, তো আর ধরতে পারছি না, এটাকে আমরা অন্য কিছু ধরছি, একটা p সাপোজ। তাহলে 3x + 3 মানটা p, তাহলে 3x এর মানটা হয়ে গেল p - 3, x এর মানটা চলে আসলো p - 3 কি কিছু বলছিস? ও হ্যাঁ, এটা জি হবে, জি ইনভার্স জেড। তো এবার x এর মানটা এটা, x মানে তাহলে আমরা এটা পেয়ে গেলাম g নট f, এই
জি নট এফ তার ইনভার্সটা পেয়ে গেলাম পি মাইনাস ওয়ান, ইনভার্স পি অ্যাকচুয়ালি, তার মানটা পি মাইনাস 3/3। একদম ঠিক আছে। আচ্ছা, কি করতে বলেছিল আমাকে দেখাতে বলেছিল যে জি নট এফ ইনভার্সটা এফ ইনভার্স নট জি ইনভার্স দেখাতে বলেছিল না? ঠিক আছে, তো জি নট এফ ইনভার্সটা বের করে রেখে দিয়েছি। এবার আমরা মানে এক্স থাকলে এটা এক্স মাইনাস 3/3 হবে। ঠিক আছে, এবার আমাকে দেখাতে হবে যে এফ ইনভার্স নট জি ইনভার্স, তাহলে এফ ইনভার্স কোথায় আছে? বস এফ ইনভার্স নট এফ ইনভার্স এক্স নট জি ইনভার্স এক্স। কী করে বের করবো এটা বল, এটা কী করে বের করবো? এই যে এফ এর ইনভার্স নট জি ইনভার্স বলেছে না, জি নট এফ তার হোল ইনভার্স, এটাকে দেখাতে বলেছে এফ ইনভার্স নট জি ইনভার্স। তাহলে এফ ইনভার্স নট জি ইনভার্স এটা কী করে বের করবো? বল বল, কি বলছিস বল। কী করে করবো? জি নট এফ ইনভার্স এটা বের করে রেখেছে, আমাকেও দেখাতে হবে, ওইটাও আমাকে কিন্তু এক্স মাইনাস 3/3 আসতে হবে, তাহলে হয়ে যাবে। এটা গন্ডগোল হচ্ছে, ভুলে গেছি মনে হচ্ছে জায়গাটা। এটা কি করে বের করতে হয় জানো? এফ ইনভার্স এক্স নট জি ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্সটা তো বের করা আছে, জি নট এফ এক্স জি নট এফ ইনভার্স এক্সটা তো বেরিয়ে গেছে, ভালো কথা। মাথায় আসছে না কেন? টাকা দিকে দেখ, হ্যাঁ এটা কী দাঁড়াবে? একটু থেমে যা, একটু থেমে যা, বস একটুখানে গিয়ে বস আপাতত। দেখ এটা হয়ে যাবে এফ, এটাকে এরকম ভাবছি যে এফ এক্স নট জি এক্স, তাহলে মানে এফ নট জি এক্স, আর এফ নট জি এক্স কী করে বের করতে হয়? এফ ইনভার্স অফ জি ইনভার্স এক্স, এরকম করে বের করব। আচ্ছা, জি ইনভার্স এক্সটা বের করা আছে, কোথায় আছে জি ইনভার্স এক্সটা? ওই যে, তাহলে এফ ইনভার্স অফ এক্স মাইনাস 3। আচ্ছা, তো এটা এফ ইনভার্স এটা, তার মানে এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গাতে এক্স মাইনাস বসবে, তাহলে এক্স মাইনাস 3/3। এই তো এই দুটো সমান আসছে, তো এটাই হচ্ছে কি আমার কাছে জি নট এফ তার ইনভার্স এক্স প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, ডান। ব্যাস, তোরা এক কাজ করবি, এখান থেকে কি হোমওয়ার্ক করবি লিখে না, শুধু একটু আগে তোরা সংক্ষিপ্ত 4 নম্বরটা হয়ে পাইতে করবি, 4 6 2 তো করিয়ে দিলাম, 1 4 6 2 1, এই এমসিকিউর সবগুলো করবি, অতি সংক্ষিপ্তর 6 নম্বরটা করবি। ঠিক আছে, তারপর উদাহরণ 7 8 9 এগুলো করবি। তারপর উদাহরণ 4-এর বাকিগুলো করে নিবি, আর ওইখান থেকে যা যা করিয়েছিলাম মানে সেকেন্ড পার্টটা থেকে যা যা করিয়েছিলাম সেগুলো করে নিবি। ঠিক আছে, তাহলে চিত্রণটা শেষ। পরের দিন আমি ওই ত্রিকোণমিতিক বৃত্ত অপেক্ষাটা করে দেবো। মানে তোরা এক কাজ কর, তাহলে কালকে আসছিস তো? কালকে হ্যাঁ কালকেই তো আসছিস, তোরা কালকে এটাই পড়ে আসবি। কালকে তোরা এটাই, হ্যাঁ ইন্টিগ্রেশনটা বড় ব্যাপার না, থাক ওটা হয়ে যাবে। তোরা এটা সহজ চ্যাপ্টার আছে, পরের চ্যাপ্টার থেকে গুরুত্ব দেবো ভালো করে। তোরা কালকে এটাই পড়ে আয়, কালকে এটা শেষ করে দিয়ে ওইটা শুরু করবো, ত্রিকোণমিতিক বৃত্তি অপেক্ষক, কয়েকটা অঙ্ক বলে দেবো, সহজ আছে চ্যাপ্টারটা, সূত্র মুখস্থ করতে পারলেই হয়ে যাবে। এন্ড করে দিচ্ছি।